ওকে, সো আই থিঙ্ক অডিও ভিডিও ক্লিয়ার আছে। তারপরে বলো, তোমাদের ফোর্থ সেমের থার্ড সেম এক্সাম কেমন হলো সবার? ভালো হয়েছে? ওকে। সার্কিটের কোশ্চেন তোমাদের তো একদম ইজি ছিল গো। হ্যাঁ, সব কমন এসছে স্যার, প্রিভিয়াস ইয়ার এসছে। যাই হোক, মোটামুটি আমি যা বলেছি যা করিয়েছি সবই চলে এসছে। হ্যাঁ, তাছাড়া আর বাকি আরেকটা কি সাবজেক্ট ছিল, ডিজিটাল। ডিজিটাল কেমন হলো? ডিজিটাল নিয়ে চাপ? বলো বলো। ডিজিটাল নিয়ে কেউ টেনশনে আছো নাকি যে স্যার সাপ্লি টাপলি পেয়ে যাবো নাকি এরকম কোনো? মেজারমেন্ট, তাই তো? চলো। তো মেজারমেন্ট কলেজে তো ক্লাস হয়েছে, কি কি পড়ালো বলো একটু শুনি অ্যাট ফার্স্ট, তারপরে তো আমি পড়াবোই। কি পড়ালো বা কি কি টপিক হলো একটু বলো। আরে বলো, কেউ একজন, কাউকে তো বলতে হবে, কথা না বললে কি করে হবে? বলো ঝটপট। কি ক্লাস হলো, কি টপিক পড়ালো, একটা দুটো টপিকের তো নাম বলো কমসে কম, যে স্যার এই টপিকগুলো পড়িয়েছে। ওকে, এরর নিয়ে আলোচনা হয়েছে, এররের ডেফিনেশন নিয়ে। ওকে, নাইস। এরর, এরর একটা একদম শেষে আছে, ওটা সবার আগে পড়িয়ে দিয়েছে। ওকে, খুব ভালো কথা। তাহলে প্রথম ক্লাসেই তোমাদের এরর পড়ালো, বাকিদের আর কি পড়িয়েছে? নাকি কলেজ যাওনি কেউ? এসি ডিসি ব্রিজ। ওকে, মানে কি বলবো আমি, মানে জাস্ট কিছু বলার নেই, জাস্ট মানে মেজারমেন্ট কাকে বলে, পারপাস অফ মেজারমেন্ট, আমরা কেন মেজারমেন্ট পড়বো, কি কি টুলস আমরা ইউজ করি ইন মেজারমেন্ট, এগুলো কিচ্ছু পড়ায়নি। কি আর করা যাবে। ওকে ওকে, চলো ফার্স্ট হেডিং দাও, পারপাস অফ মেজারমেন্ট। ওকে, তো পারপাস অফ মেজারমেন্ট মানে কি স্যার? আমি একদম সুন্দরভাবে সিলেবাস ওয়াইজ তোমাদের পড়াবো, কোনো টেনশন নেই। আমরা মেজারমেন্ট কেন পড়বো, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য পারপাস, আমরা কেন মেজারমেন্ট পড়বো, মেজারমেন্ট কি জন্য পড়তে হবে, তোমাদের কি মনে হয়? আনসার দাও সবাই, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, ভুল ঠিক এইভাবে তো শিখবে, বলো। একদম গুড। তার মানে আমরা ধরো কোনো আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে মাপার জন্য মেজারমেন্ট পড়বো, তাই না? আমি যেটা জানি না সেটাকে জানতে হবে, তো এবার জানার জন্য আমাকে তো মাপতে হবে। তুমি বাজারে গিয়ে সাপোজ বললে যে আমাকে আহ, চাল দিন, এবার চাল তুমি কতটা নেবে সেটা মেপে নিতে হবে। আর মাপা মানেই হচ্ছে মেজারমেন্ট, তো এই যে কনসেপ্টটা এটাই। দ্য পারপাস অফ মেজারমেন্ট, ফার্স্ট লেখো, দ্য পারপাস অফ মেজারমেন্ট ইজ এসেনশিয়ালি টু মেজার the purpose of measurement is essentially to measure the unknown electrical quantity, the unknown electrical quantity, example resistance,
পুরো মেজারমেন্ট শেষ করতে আমার 12 থেকে 15টা ক্লাস লাগবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাস তার মধ্যে শেষ হয়ে যাবে। রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ইটিসি। তো এটা আমরা লিখতেই পারি। কি বলেছে প্রথম পয়েন্টটা তাহলে? ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট the purpose of measurement is essentially to measure the unknown electrical quantity, example resistance, current, voltage, inductance, capacitance, etc. তাহলে যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলো আমি জানি না, যেগুলো আমার কাছে আননোন, সেগুলোকে মাপার জন্য আমাদেরকে কি জানতে হবে? মেজারমেন্ট পড়তে হবে বা জানতে হবে। দ্য পারপাস অফ মেজারমেন্ট ইজ এসেনশিয়ালি টু মেজার দ্য আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলোকে মাপার জন্য আমাদেরকে মেজারমেন্ট পড়তে হবে। এবার আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল দিয়ে দিয়েছে, সেটা রেজিস্ট্যান্স হতে পারে, কারেন্ট হতে পারে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, পাওয়ার, হোয়াট এভার দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। ওকে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ইউ সে অর ইলেকট্রনিক্স কোয়ান্টিটি, নো প্রবলেম। নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট, দ্য পারপাস ইজ অলসো কম্পেয়ার the purpose is also compare the measured value with a predefined standards, predefined standards। predefined standard কথাটার মানে কি স্যার? The purpose is also compare the measured value with a predefined standard, মানে আগে থেকে যে স্ট্যান্ডার্ডটা সেট করা আছে সেই স্ট্যান্ডার্ডটাকে জানার জন্য, অলসো কম্পেয়ার মানে বা কম্পেয়ার করার জন্য আমাদের মেজারমেন্ট পড়তে হবে। মানে ধরো সাপোজ প্রিডিফাইন স্ট্যান্ডার্ড মানে কোনো একটা জিনিস আগে থেকে এরকম ভাবে দেয়া ছিল, লাইক, ওকে, তো সেই জিনিসটাকে তুমি যখন মডিফাই করছো, সেই জিনিসটাকে যখন তুমি মডিফাই করছো, তো সাপোজ তুমি একটা কিছু ইনোভেশন করলে, ইনোভেশন করার পর তুমি তোমার স্যারকে বললে যে স্যার এরকম এরকম ব্যাপার, এই জিনিসটা আগে যেটা মার্কেটে পাওয়া যেত তার থেকে আমি যেটা বানিয়েছি সেটা অনেক ভালো। তাহলে তুমি যে স্যারকে বলছো যেটা আমারটা আগের থেকে এটা অনেক ভালো, তুমি কি করে স্যারকে বোঝাবে, সেটা প্রমাণ দেবে কি করে? তোমাদের কি মনে হয়? তার জন্য জিনিসটাকে কোনোভাবে মেজার করে বা চালিয়ে দেখাতে হবে, হ্যাঁ কি না? মুখে বললে বিশ্বাস করবে? একদম, তার জন্য তোমাকে মেপে দেখাতে হবে। সেটা মাপা মানে শুধু কেজি, মানে কেজি পাথরে মাপা তা কিন্তু নয়। কোনো একটা ধরো তুমি সাপোজ ডে বাই ডে যখন আমাদের অ্যাপগুলো আপগ্রেড হচ্ছে, এই অ্যাপে ফিচার্স অ্যাড হচ্ছে, তার মানে কি আগে যে যেটা ছিল তার থেকে এটা বেটার। কি করে তুমি বুঝছো? তুমি অ্যাপটা ইউজ করছো, অ্যাপটা, ওই অ্যাপটা তোমাকে বলছে যে হ্যাঁ এটা বেটার। তো সেরকমই মেজারমেন্ট একটা সিস্টেম যার মধ্যে আমি ভালো খারাপটা বিবেচনা করতে পারি, কোনটা ভালো কোনটা খারাপ। আগে যেটা ছিল ওটার থেকে বেটার করতে গেলে আমাকে মেজারমেন্ট করতে হবে। ওকে, ধরো আগে একটা সুপার কম্পিউটার একটা গোটা ঘর ভর্তি চড়েছিল, এখন একটা কম্পিউটার একটা পকেটেও ঢুকে যায়, একটা ল্যাপটপ এরকমও সাইজের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি করলো? মেজার করলো, যত ছোট হচ্ছে চিপ, যত মাইক্রো হচ্ছে তত ভালো হচ্ছে, তত আমাদের মানে বার্ডেন কমছে। তো এটাও একটা মেজারমেন্ট। ওকে, দেন আমরা আসবো, এই দুটো পয়েন্ট এখানে মেজারমেন্টের। দেন আমরা এখানে আসবো হচ্ছে সিগনিফিকেন্ট অফ মেজারমেন্ট। সিগনিফিকেন্ট অফ মেজারমেন্ট, ফার্স্ট পয়েন্ট কি বলবো দেখো, পারপাস, লেখো প্রপার, প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন।
প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন, এই কথাটার এক কথায় মানেটা কি? প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন মানে দেখো ভালো করে বুঝবে। তুমি ধরো সাপোজ তোমার বাড়িতে একটা টেবিল বানাচ্ছ তোমার রুমের জন্য, ছোট রুম, তোমার পড়াশোনার জন্য তুমি একটা টেবিল বানাচ্ছ। তো তুমি কি বাজার থেকে টেবিলটা কিনে এনে ঘরে ঢোকাবে, নাকি ঘরের মাপ দিয়ে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বানাবে? কি করবে? টেলমি। হ্যাঁ, কারণ বাজার থেকে কিনে আনলে বড় ছোট হয়ে গেলে ঢুকছে না, বসছে না, কাটতে হবে, আবার অনেক ঝামেলা। তাহলে মেজারমেন্ট কি করে দিচ্ছে তোমাকে? প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন করে দিচ্ছে। তুমি ভালো করে মাপ নিয়ে গেলে বাড়ি থেকে, ওখানে গিয়ে বানালে, তাহলে জিনিসটা ইকোনমিক্যাল হলো। বাজার থেকে কিনে আনলে বাড়িতে এসে আর বসছে না, আবার কাটো, আবার যে মিস্ত্রি ডাকো, দুনিয়ার ঝামেলা। তো এই জিনিসটাকে আমাকে অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে? মেজার করতে হবে। তারপরে লেখো, দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি is depend upon a depend upon a parallel progress in measurement technique. ওকে, তাহলে কি বলতে চেয়েছে এখানে ভালো করে বুঝবে। দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজিকে যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? মেজারমেন্ট টেকনিকের উপর। ওই যে এক্ষুনি আমি বললাম, আগের তুলনায় তুমি যে এই জিনিসটা ভালো বানিয়েছো, তুমি সেটা না মেপে বা না মেজার করে তো বলতে পারছো না। ধরো আমি একটা মোটর বানিয়েছি, একটা মোটরের ডিজাইন দিয়েছি, যেখানে 2 অ্যাম্পিয়ার কারেন্টে ও সাপোজ 500 RPM ঘুরছে। তুমি একটা মোটর নতুন করে বানালে, এরকম একটা মোটর বানালে যেখানে ও কম কারেন্ট নিচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্টেই দেখা গেল মানে 500 RPM ঘুরছে। তাহলে কি হলো? তোমারটা অনেক বেটার, কারেন্ট কনজামশন কমে গেল। তাহলে এই যে সায়েন্স বা টেকনোলজিকে তুমি যে গ্রো আপ করলে, তুমি সেটাকে প্রমাণ করলে কি দিয়ে? ইউজিং মেজারমেন্ট। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট, the measurement confirm the validity of hypothesis. The measurement confirm the validity of hypothesis. হাইপোথিসিস কথাটার মানে হচ্ছে তোমার চিন্তা ভাবনা, বা তোমার, তুমি যেটা মানে তোমার ইনোভেশনের উপরে চিন্তা ভাবনা। ঠিক আছে, তুমি ধরো দ্য মেজারমেন্ট ইজ কনফার্ম দ্য ভ্যালিডিটি অফ হাইপোথিসিস, মানে মেজারমেন্ট তোমার চিন্তা ভাবনাটাকে সার্টিফাইড করে, কনফার্ম করে। ধরো তুমি একটা কোনো ডিজাইন বানিয়েছো, সাপোজ ট্রান্সমিশন লাইনের নাম শুনেছো, বা হাই টেনশন লাইন, এরকম। এই ধরো এটা 600 কিলোমিটারের লাইন আছে, 600 কিলোমিটার। এবার এই লাইনে তুমি এমন একটা টেকনোলজি ইউজ করতে চাইছো যে লাইনে ধরো পাওয়ারের লস কমে যাবে, যে স্যার এই টেকনোলজিটা ইউজ করুন, পাওয়ার লস কম হবে, তুমি সেটা বানিয়েছো। এবার তুমি যখন আমাকে এসে বলবে বা গভর্নমেন্টকে বলবে, তোমার কথা তো মুখের কথায় তো বিশ্বাস করবে না। তাহলে তোমাকে কি করতে হবে? একটা মানে তোমার দিতে হবে, একটা কোনো এভিডেন্স দিতে হবে। এবার এত বড় সিস্টেম তোমার কাছে নেই, তাহলে তুমি কি করবে? ম্যাটল্যাব বলে একটা প্রোগ্রামিং হয়, সেখানে তুমি ইলেকট্রনিক্সের প্রোগ্রামিং করতে পারো। ওখানে প্রোগ্রামিং করে পুরো সিমুলেশনের জিনিসটা দেখিয়ে দিলে যে দেখুন স্যার, এই জিনিসটা ইউজ করলে আমার কিন্তু লসেস কম হচ্ছে। তাহলে এই যে তোমার চিন্তা ভাবনা, এটাকে সার্টিফাইড কে করলো? ম্যাটল্যাব। তাহলে ম্যাটল্যাব এখানে অ্যাজ এ মেজারমেন্ট টুল হিসেবে ইউজ হচ্ছে। ম্যাটল্যাব অ্যাজ এ মেজারমেন্ট টুল হিসেবে ইউজ হচ্ছে।
তো এই হচ্ছে ব্যাপার, তোমার কোনো চিন্তা ভাবনা সেটা বাস্তবায়ন করার জন্য বা সেটা আদৌ মানে ইন রিয়ালিটিতে ওয়ার্ক করবে কিনা সেটা কিন্তু মেজারমেন্ট তোমাকে সার্টিফাইড করে। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার পুরো ব্যাপারটা, কারো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, চলো নেক্সট পেজে। এবার হেডিং দাও রেঞ্জ কি জিনিস। রেঞ্জ লেখো দ্য আপার অ্যান্ড লোয়ার লিমিট, the upper and lower limit an instrument can measure a value of, can measure a value or signal such as ampere, volt and ohm। ওকে, তাহলে কি বলতে চেয়েছে, বলছে দ্য আপার অ্যান্ড লোয়ার লিমিট an instrument can measure a value or signal such as ampere, volt, ohm etc। তার মানে যে কোনো ইনস্ট্রুমেন্টের আপার এবং লোয়ার, ধরো এটা একটা স্কেল, এটা 0 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত একটা স্কেল আছে, 0 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত একটা স্কেল আছে, তাহলে এর লোয়ার লিমিট আর আপার লিমিট এই টোটাল যে লিমিটটা এটাকে আমরা কি বলছি, রেঞ্জ বলছি। তাহলে সেটা আমাদের কিসের ক্ষেত্রে হতে পারে, লোয়ার লিমিট ইনস্ট্রুমেন্ট ক্যান মেজার আ ভ্যালু অর সিগন্যাল, সেটা এই স্কেলটা তুমি ভ্যালু মাপতে পারবে। এবার ধরো তুমি সিআরও কথা বলছো, সিআরও কি করে, সিগন্যালকে মাপে, তাহলে তারও একটা লিমিটেশন আছে। তো এটার কথাই বলেছে যে কোনো ইনস্ট্রুমেন্টের আপার এবং লোয়ার লিমিট ইজ কল্ড আ রেঞ্জ। ওকে, চলো নেক্সট। এবার আমরা আসছি ট্রু ভ্যালু কি আর মেজার্ড ভ্যালু কি। ট্রু ভ্যালু কেউ জানো, হোয়াট ইজ ট্রু ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ মেজার ভ্যালু, বলো। হুম, আর মেজার ভ্যালু, মেজার ভ্যালু মানে আমি চার পাঁচটা যে রিডিংটা নিলাম ওই বিভিন্ন বিভিন্ন ইয়েতে, না, কনসেপ্ট পুরো চেঞ্জ হয়ে গেল বাবা। ট্রু ভ্যালু মেজার ভ্যালু আলাদা। তুমি ধরো মার্কেটে একটা কোনো জিনিস কিনতে গেলে, ধরো সাপোজ একটা মোটর কিনতে গেলে মার্কেটে, একটা মোটর কিনতে গেছো মার্কেটে, খুব পাখা লাগানো আছে, এবার মোটরের গায়ে যে রেটিংটা লেখা আছে দেখো, লেখা আছে 1500 আরপিএম, স্পিড কি দিয়ে মাপে, আরপিএম এ মাপে, রেভুলেশন পার মিনিট। এই মোটরটার আরপিএম কত দেয়া আছে, 1500 আরপিএম। এবার তুমি বাজার থেকে কিনে আনলে মোটরটা, কিনে আনার পর বাড়িতে এইখানে একটা টেকোমিটার কানেক্ট করলে, টেকোমিটার কি করে গো জানো, বলো। টেকোমিটার মোটরের স্পিড মাপে। এবার মিটারের এই দুটো পয়েন্ট থেকে দুটো তার কানেক্ট করলে, বা এইভাবেও করা যায়, এই প্রসেসে সরি এই প্রসেসে নর্মালি করে না, ভুল বললাম আমি। টেকোমিটার কি করে, এই জায়গাটায় কানেক্ট করে দেয়, এটা একটা টেকোমিটার, তাহলে এখানে একটা মিটার লাগিয়েছি। এবার এই মিটার যখন আমি লাগালাম দেখছি যে মিটারে এটা 1500 আরপিএম নেই, মিটার দেখাচ্ছে 1450 আরপিএম। তাহলে কি হলো, বাকি 50 আরপিএম কোথায় গেল, লস হয়ে লস হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। তাহলে এইটা হচ্ছে ট্রু ভ্যালু আর এটা হচ্ছে মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু মানে লসলেস টাইমে একটা মোটর, তোমাকে যে রেটিং এর মোটর দিয়েছে ও কিন্তু ভুল দেয়নি, ও যেটা দিয়েছে উইথাউট লসেস কন্ডিশন, মানে আইডিয়াল কন্ডিশনে, এর
স্পিড কত হবে 1500, কিন্তু পৃথিবীতে আইডিয়াল বলে কোনো কিছু হয় না, কি হয় লসেস তো থাকবেই, তাহলে তুমি যখন মেপে দেখছো তখন দেখছো একটু হলেও কম আছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু। কি বাকি সবাই বুঝতে পেরেছো? বলো। ওকে, চলো লেখো এবার। এনি ভ্যালু ক্যালকুলেটেড ফ্রম any value calculated from rated value is known as true value. ওকে, যে ভ্যালুটা এনি ভ্যালু ক্যালকুলেটেড ফ্রম রেটেড ভ্যালু, যখন আমরা রেটেড মানে যেটা আমাদের গায়ে লেখা আছে সেটার থেকে যখন আমরা ক্যালকুলেশন করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রু ভ্যালু। আর মেজার্ড ভ্যালু কাকে বলে লেখো। মেজার্ড ভ্যালু মানে তো এই টেকোমিটার দিয়ে যেটা মাপলাম সেটা তো? একদম, তাহলে এনি ভ্যালু আর এনি রিডিং ক্যালকুলেটেড ফ্রম এনি ভ্যালু or any reading calculated from measurement system or measuring instrument is known as measured value. ওকে, তাহলে এনি ভ্যালু অর এনি রিডিং ক্যালকুলেটেড ফ্রম মেজারমেন্ট সিস্টেম অথবা মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ, যাতে যে কোনো ভ্যালু যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপছি তারপরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে মেজার্ড ভ্যালু। ব্যাস, চলো নেক্সট। ঠিক আছে, এবার এইখানে এরর ইন মেজারমেন্টের একটা ছোট্ট পার্ট আমি বলে নিই, আবার এরর আমরা লাস্টে গিয়ে পড়ব। সবাই ক্লাসে আমার সঙ্গে সঙ্গে নোটটা বানিয়ে নেবে, পরে আর তাহলে টাইম ওয়েস্ট হবে না। এরর ইন মেজারমেন্ট, এরর ইন মেজারমেন্ট বলতে কি বোঝায় লেখো। ইট ইজ দ্য ডিভিয়েশন অফ মেজার্ড ভ্যালু it is the deviation of measured value from the true value. ওকে, তাহলে ইট ইজ দ্য ডেভিয়েশন মানে পার্থক্য কিসের কিসের মধ্যে, মেজার্ড ভ্যালু এবং ট্রু ভ্যালু, এই দুটোর মধ্যে পার্থক্য, দ্যাট ইজ কল্ড আ এরর। এবার এই এরর ইকুয়ালস টু, এটা ডেল অফ এ দিয়েও আমরা লিখে থাকি, ডেল অফ এ ইকুয়ালস টু এ এম মাইনাস এটি। ওকে, এ এম মাইনাস এটি,
মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। মেজার্ড ভ্যালুকে লেখা হয় এম দিয়ে, আর ট্রু ভ্যালুকে লেখা হয় এটি দিয়ে। ওকে, তাহলে মেজার্ড ভ্যালু আর এটা মাইনাস ট্রু ভ্যালু। তো এই জায়গাটায় আমরা এটাকে আমরা অথবা লিখতে পারি সিস্টেম ইনপুট সিস্টেম আউটপুট মাইনাস সিস্টেম ইনপুট। ভালো করে বোঝো, সাপোজ দিস ইজ আওয়ার সিস্টেম। সিস্টেম এইখানে যে ইনপুটটা দিচ্ছ আর এখানে যে আউটপুটটা পাচ্ছ, এই ইনপুটটা হচ্ছে তোমার ট্রু ভ্যালু এটি, আর এইখানে যে আউটপুটটা পাচ্ছ এটা হচ্ছে তোমার মেজার্ড ভ্যালু। আর এই যে মাঝখানে যে সিস্টেমে যেটা লসেস হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে আমরা কি বলতে পারি, এররকে কি বলতে পারি, আউটপুট মাইনাস ইনপুট, আউটপুট মাইনাস ইনপুট। তাহলে অথবা আমরা লিখতে পারি এরর ইকুয়ালস টু সিস্টেম আউটপুট মাইনাস system input. This is also a formula. Okay, I think clear. ওকে, এবার এরর, এরর কখন নেগেটিভ হয় বা এরর কখন পজিটিভ হয় সেটা দেখবো আমরা। তাহলে এরর কি জিনিস স্যার, মেজার্ড ভ্যালু থেকে ট্রু ভ্যালুকে বাদ দিলে এরর পাওয়া যায়। এবার এরর কখন পজিটিভ হবে, তাহলে এ এম যদি এটির থেকে বড় হয় তাহলে ডেল অফ এ কি হবে, পজিটিভ না নেগেটিভ, টেল মি। পজিটিভ হবে। একদম, তাহলে এরর ইকুয়ালস টু পজিটিভ হবে। আর যদি এ এম লেস দ্যান এটি হয় তখন আমাদের স্যার এরর ইকুয়ালস টু নেগেটিভ। নেগেটিভ হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট। এবার আমরা দেখব, তাহলে এটা একটা সিম্পল এরর বুঝলাম, ভালো করে বোঝো, সিম্পল এরর বুঝলাম। এবার দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করার জন্য আমাকে কি করতে হবে, যে কোথায় এরর বেশি হচ্ছে, দুটো মেশিন আছে, দুটো মেশিনের মধ্যে কম্পেয়ার করার জন্য কি করতে হবে। সাপোজ ধরো তুমি মাধ্যমিক এক্সাম দিয়েছো, তোমার দাদা ধরো গ্র্যাজুয়েশনের এক্সাম দিয়েছে, বা সরি সরি, তুমি মাধ্যমিক দিয়েছো, তোমার দাদা ধরো টুয়েলভের এক্সাম দিয়েছে। এবার মাধ্যমিকে তুমি পেয়েছো 500 আর টুয়েলভে তোমার দাদা পেয়েছে 400, তাহলে কার নাম্বার বেশি বলতে পারবে? সেটা তো পার্সেন্টেজ দেখতে হবে, কে কত বেশি পার্সেন্টেজ পেয়েছে। এবার পার্সেন্টেজটা কিসের ওপর ডিপেন্ড করে? ওই টোটাল নাম্বারের। এক্স্যাক্টলি, তার মানে স্যার আপনি তো বেস ভ্যালুটা বলেননি, যে কততে এক্সাম হয়েছে, তাই তো? কততে এক্সাম হয়েছে সেটা না জানলে আমি কি করে বলবো যে কে ভালো কে খারাপ? যে 500 পেয়েছে সে 700তে বা 800তে এক্সাম দিয়েছে, সে 10-এ পড়ে, 10-এ 700 বা 800তে এক্সাম হয় আই থিঙ্ক। আর যে 12-এ পড়ে সে 500তে এক্সাম দিয়েছে, 500তে 400 পেয়েছে, তার মানে 80%। তাহলে আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেশনে আসতে হবে, তাই না? তাহলে দুটো জিনিসের মধ্যে এররের কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে স্যার, পার্সেন্টেজে আসতে হবে। ঠিক আছে, নেক্সট পেজে, নেক্সট পেজে যাই, চলো লেখো। Quality of measuring instrument is quality of measuring instrument is decided by percentage relative static error. Percentage relative static error. ওকে, তাহলে কোয়ালিটি অফ ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্টটা ভালো আর কোনটা খারাপ, ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি বোঝার জন্য আমাকে কি করতে হবে, আমাকে পার্সেন্টেজ রিলেটিভ স্ট্যাটিক এরর বের করতে হবে। এই তাহলে পার্সেন্টেজ রিলেটিভ
স্ট্যাটিক এরর, অথবা এটাকে আমরা পার্সেন্টেজ লিমিটিং এররও বলে থাকি, অথবা কিছু কিছু জায়গায় শুধু পার্সেন্টেজ এররও বলে থাকে। এই তিনটে সেম জিনিস। এই পার্সেন্টেজ এররের ফর্মুলা কি হবে? m মাইনাস এটি বাই এটি ইন্টু 100। ওকে, তার মানে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইন্টু 100। এখান থেকে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। ওকে, বলো এই যে ফর্মুলাটা বা যেটা লিখলাম, কারো কোথাও অসুবিধা থাকলে আগে বলো তো। না। ওকে, চলো নেক্সট আমরা এক্সাম্পল অফ এরর দেখবো। হ্যাঁ, এররের এক্সাম্পল মানে একটা প্রশ্ন নাও তোমরা, তাহলে এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং which of the following instrument is more quality instrument? Which of the following instrument is more quality instrument? Instrument A, এখানে এরর ধরো দেখা দিচ্ছে 2 অ্যাম্পিয়ার, ট্রু ভ্যালু দেয়া আছে 5 অ্যাম্পিয়ার। আর ইনস্ট্রুমেন্ট বি এরর 2 অ্যাম্পিয়ার আর ট্রু ভ্যালু 6 অ্যাম্পিয়ার। তাহলে এইটা প্রশ্ন, তোমরা বলো কোনটা ভালো ইনস্ট্রুমেন্ট? মোর কোয়ালিটি মানে ভালো ইনস্ট্রুমেন্ট কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য মোর কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট? টেল মি, এভরিওয়ান টেল মি। স্যার, ইনস্ট্রুমেন্ট এ। ইনস্ট্রুমেন্টে ভালো ভালো, তাই তো? না স্যার, ইনস্ট্রুমেন্ট বি। ইনস্ট্রুমেন্ট বি ভালো, ওকে। এবার আমাকে বলো যে কোনটার কত এরর এসছে, কেন ভালো বলছো বা কেন খারাপ বলছো? ইনস্ট্রুমেন্ট এটার 40% আর ইনস্ট্রুমেন্ট বিটার 33.3। ইনস্ট্রুমেন্ট এতে তো পার্সেন্টেজ অফ এরর বেশি, তাহলে ওটা বেশি এরর দেখাবে, তাহলে ওটা বি এর থেকে কম ভালো হবে, এটা বেশি ভালো হবে। একদম। তাহলে দেখি আমিও করে দেখি তো কত আসছে। তাহলে এরর ইন ইনস্ট্রুমেন্ট এ, ইনস্ট্রুমেন্ট এতে এরর কি আছে? তাহলে মানে পার্সেন্টেজ এরর বের করছি আমরা। হ্যাঁ, পার্সেন্টেজ এরর ইন ইনস্ট্রুমেন্ট এ, তাহলে বের করার ফর্মুলা কি? উপরে কি লিখতে হয় বলো? এম মাইনাস এটি। এম মাইনাস এটিটাকে একবারে আমরা কি বলতে পারি? শুধু এরর বলি, বা ডেল অফ এ। তাহলে শুধু এরর কত? 2 অ্যাম্পিয়ার। এই যে এইটাই তো আমাদের কি, ডেল অফ এ। শুধু এরর বলেছে, এরর মানে 2 অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি কি হয়, এম মাইনাস এ, সরি হ্যাঁ এটাই তো, এম মাইনাস এটি মানেই তো ডেল অফ এ। ডেল অফ এটা কি? এরর। তাহলে এইটা দেয়া আছে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে একবারে উপরে বসিয়ে দিলাম, নিচে এটি মানে ট্রু ভ্যালু বসাতে হবে। তাহলে 5 ইন্টু 100, তাহলে 5 20 100, 20 দুগুণে 40, 40% এরর আছে কোথায়? ইনস্ট্রুমেন্ট এ তে। এবার পার্সেন্টেজ এরর ইন ইনস্ট্রুমেন্ট বি, তাহলে এখানে এরর কত? স্যার এরর 2। এটি কত? 6 ইন্টু 100, তাহলে 6 দিয়ে কাটলে এটা আমাদের হয়ে যাবে এখানে 3, আর এটা 50। 50 দুগুণে 100, 100/3 মানে 33.33%।
তাহলে এইখানে ইনস্ট্রুমেন্ট বিতে এরর 33%, ইনস্ট্রুমেন্ট বিতে এরর, ইনস্ট্রুমেন্ট এতে এরর 40%। তাহলে কোনটা ভালো ইনস্ট্রুমেন্ট বলো? স্যার অবশ্যই ইনস্ট্রুমেন্ট বিটা। অবশ্যই ইনস্ট্রুমেন্ট বিটা। তাহলে তাহলে আনসার হচ্ছে কি হবে স্যার? দ্য ইনস্ট্রুমেন্ট বি ইজ আ মোর কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট। তাহলে লিখে ফেলো। সো দ্য instrument B is more quality instrument. Anyone, any doubt? Tell me. ডাউট একদম মনের মধ্যে রাখা যাবে না, এনি হাউ ডাউট বের করে ফেলতে হবে। হ্যাঁ, বলো। আমার ক্লাসে আমি চাই না কারোর মধ্যে ডাউট থাক। বাকি সমস্ত ক্লাস বুঝতে পারছো সবাই? দেবজ্যোতি স্যারের ক্লাস বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? ওকে, সবাই জানাবে। বাকি কারো কোনো সাবজেক্টে অসুবিধা বা কিছু সমস্যা হচ্ছে? ওকে, চলো এবার আসছি আমরা ডেফিনেশন অফ অ্যাকুরেসি। অ্যাকুরেসি কি জিনিস? ওকে, অ্যাকুরেসি জিনিসটা কি কেউ জানো? মানে জানো সবাই, বাট স্যার এক্সপ্লেন করাটা একটু চাপে, তাই না? যে কিভাবে বলবো জিনিসটাকে। দেখো, অ্যাকুরেসি মানে হচ্ছে, অ্যাকুরেসি জিনিসটা কোনোদিনও কম্প্যারিজন না করলে বোঝাতে পারবে কাউকে? তো ভালো আর খারাপ ব্যাপারটা বোঝো। তুমি ধরো বললে এটা ভালো আর এটা খারাপ, তার মানে ওই দুজনের মধ্যে তুমি কম্পেয়ার করছো। একজনের মধ্যে কোনোদিনও ভালো আর খারাপ হয়? কম্পারিজন করা যাবে? সেরকমই একটা ব্যাপার কিন্তু অ্যাকুরেসি। তুমি দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে বলতে পারো যে ইনস্ট্রুমেন্ট এ ইজ আ মোর অ্যাকুরেট, কার তুলনায় না ইনস্ট্রুমেন্ট বির তুলনায়। কিন্তু শুধু ইনস্ট্রুমেন্ট এ, মানে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কোনোদিনও অ্যাকুরেসি বলা যায় না। ঠিক আছে? তার মানে অ্যাকুরেসি বলার জন্য আমাদের মিনিমাম দুটো প্রোডাক্ট দরকার। তো অ্যাকুরেসি জিনিসটা কি? এটা হচ্ছে একটা ক্লোজনেস ভ্যালু। তাহলে আমাদের মেজারমেন্ট কি বলছে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি তারপর। It is the closeness with which an instrument reading approaches the true value of the quantity of the quantity being measured. ওকে, তার মানে কি বলতে চেয়েছে? ইট ইজ দ্য ক্লোজনেস উইথ হুইচ অ্যান ইনস্ট্রুমেন্ট রিডিং অ্যাপ্রোচেস ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড। তার মানে যে মেশিনটা মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালুর কাছাকাছি আসবে সেটা হচ্ছে মোর অ্যাকুরেট মেশিন। সাপোজ আমি দেখো বোঝাই। তাহলে তুমি ওই যে মোটরের এক্সাম্পলটা নিয়ে বোঝাচ্ছি। তাহলে এই মোটরটা বাজারে কিনতে গেছে, এবার এর গায়ে লেখা আছে 1500 আরপিএম এ ঘুরবে, খুব ভালো কথা। কিন্তু টেকোমিটার দিয়ে যখন মাপছো তখন দেখছো যে 1450 আরপিএম এ ঘুরছে, 1450 আরপিএম এ ঘুরছে। এবার তুমি দোকানদারকে বললে যে এটা লসেস বেশি হচ্ছে, আমি নেব না। দোকানদার বললো একটু দাঁড়ান, আমি আরেকটা মোটর নিয়ে আসছি। ও আরেকটা নিয়ে আসলো, এটা ঘুরছে 1470। তুমি কোনটা নেবে?
কেন নিচ্ছি আমরা সেকেন্ড ডেটটা, কেন নিচ্ছি? এক্স্যাক্টলি স্যার, এখানে লসেস কম হচ্ছে তাই তো, এখানে লসেস কম হচ্ছে, তার মানে এর অ্যাকুরেসি কি আছে, বেশি না কম? বেশি। বেশি আছে। তাহলে দেখো তো এখানে ওরা ঠিক বলেছে, ইট ইজ দ্য ক্লোজনেস উইথ হুইচ অ্যান ইনস্ট্রুমেন্ট রিডিং অ্যাপ্রোচেস দ্য ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড। যেটা, যে ইনস্ট্রুমেন্টের রিডিং ট্রু ভ্যালুর কাছাকাছি, সেই ইনস্ট্রুমেন্ট, সেটাকেই আমরা বলি অ্যাকুরেসি। ওকে, অ্যাকুরেসি জিনিসটা কি বোঝায়, যে ক্লোজনেস ভ্যালু, ট্রু ভ্যালুর কাছাকাছি ভ্যালুকে বোঝায় অ্যাকুরেসি। তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। তো এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো, অ্যাকুরেসি জিনিসটা? একদম। নেক্সট হচ্ছে প্রিসিশন। প্রিসিশন, সো হোয়াট ইজ প্রিসিশন? এগুলো কলেজে কিচ্ছু পড়ায়নি বলো তোমাদেরকে? না স্যার, আরে এগুলো তো ইন্ট্রোডাক্টরি, মানে এগুলো মিনিমাম জানতেই হবে। আর এই যে এখানে আমি 4টে ডেফিনেশন পড়াবো, 2টো ডেফিনেশন পরীক্ষায় 100% আসবে, তুমি মিলিয়ে নিও। আমি যা বলি তাই আসে এক্সামে, আসতেই হবে, কারণ এগুলো না দিলে কি করে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে বেসিক্সই যদি না পড়ায়, আমি আমাদের এডুকেশন সিস্টেমটা পুরো শেষ। দেখো, প্রিসিশন, মেজারমেন্ট পড়াচ্ছে, ডাইরেক্ট এসি ইনস্ট্রুমেন্ট শুরু করে দিচ্ছে, হ্যাঁ আজব ভাই। আর তোমরা কিছু বলতেও ভয় পাও বলো, যে আবার প্র্যাকটিক্যালের নাম্বার টাম্বার কেটে ফেলবে নাকি, এটাও একটা সমস্যা। সব জায়গায় মানুষ ভয়েই আছে, কেউ আর প্রতিবাদ করতে পারছে না। চলো দেখো, প্রিসিশন আগে আমি বুঝে নিই, তারপর ডেফিনেশন লেখাবো, হ্যাঁ? খুব ভালো জিনিস, সুন্দরভাবে বুঝবে। তাহলে ওই যে মোটরটা ছিল, ওই মোটরটা ভালো করে ভাবো তো, শুধু কি মোটরটার মধ্যেই লসেস হতে পারে? যেটা দিয়ে আমি মাপছি, যে ইনস্ট্রুমেন্টটা, সেখানে লস হতে পারে না? এ বলো গো, শুধু কি মোটরটারই সমস্যা হতে পারে, কেন ইনস্ট্রুমেন্টে সমস্যা হতে পারে না? টেল মি। ওইটাই তো হতে, এক্স্যাক্টলি ওটাই তো এখন পড়াবো, তাহলে হতে পারে তো, হ্যাঁ কি না? তার মানে আমি এতটাও শিওর হয়ে বলতে পারি না যে আমার টেকোমিটারটা ভালো আছে, ওখানেও লস হতে পারে, ও তো মেশিন, মেশিন মানেই লস হবে। পৃথিবীতে এমন কোনো মেশিন নেই যেটা আইডিয়াল, আইডিয়াল মানে সম্পূর্ণরূপে ভালো, ঠিক আছে, কিছু না কিছু লসেস ভাই ওখানেও আছে। তাহলে আমি কি করলাম, এবার বাজারে গেছি, মোটর কিনতে যাইনি, বাজারে গেছি আমি টেকোমিটার কিনতে। ভালো করে কনসেপ্টটা বোঝো, তাহলেই ক্লিয়ার হবে। আমি বাজারে গেছি টেকোমিটার কিনতে, যেটা দিয়ে মোটরের স্পিড মাপে। এবার ভালো করে বোঝো। তাহলে এইটা আমাদের টেকোমিটার এ, বি, সি, ডি। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। তাহলে প্রথম টেকোমিটারটা দিয়ে যখন আমি মোটরের স্পিডটা মাপলাম, দেখলাম এরকম আসছে 1490 আরপিএম, ওই সেম মোটর, ওই মোটরটারই। এবার আমি কি, আমি মোটর কিনতে যাইনি, আমি টেকোমিটার কিনতে গেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, এখন আমি ধরে নিচ্ছি মোটরটা ভালো, কোনো লস নেই। দুটো জিনিস একসঙ্গে লস ক্যালকুলেট করা পসিবল হবে না, যে কোনো একটাকে রেফারেন্স ধরে আরেকটাকে ভালো বা খারাপ বলা হয়। দুটোই খারাপ হলে কম্পেয়ার করবে কি করে? একটাকে ভালো ধরে তার সাপেক্ষে ক্যালকুলেট করতে হয়, যে আমি ধরে নিলাম এটা ভালো, তার সাপেক্ষে এটা ভালো না খারাপ সেটা কম্পেয়ার হয়। দুটো খারাপের মধ্যে কম্পেয়ার হয় না, একটা ভালো একটা খারাপের মধ্যে কম্পেয়ার হয়। ওকে, তাহলে আমি ধরে নিলাম আমার মোটরটা এখন ভালো আছে, 1500 আরপিএম এ ঘুরবে ভালো। তাহলে এই ইনস্ট্রুমেন্ট এ দিয়ে ফার্স্ট টাইম আমি যখন মাপলাম, দেখছি 1490 দেখাচ্ছে। তোমরা যখন ল্যাবে কোনো কিছু ডেটা নাও, সেম ইনস্ট্রুমেন্ট, সেম জিনিস, সেম আউটপুট কি পাও?
চেঞ্জ হয়ে যায় না একটু পরেই আবার? সেম তুমিই করছো ওইখানে দাঁড়িয়েই। এখনই একটা ডেটা দিচ্ছে, একটু পরে একটু 19-20 থাকেই, সেটা 0.1 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, হোয়াট এভার দ্য ভ্যালু ইট ইজ, একটু কিন্তু ডিস্টিংগুইশ হয়ে যায়। এবার এই জিনিসটা কেন হয় সেটা বুঝতে হবে আমাকে। তাহলে ধরো এখানে 1490, 1495, আবার 1490, আবার 1495 এরকম দিল। ঠিক আছে, তুমি বললে আমাকে অন্য একটা ইনস্ট্রুমেন্ট দেখান, এ ঠিকঠাক রিডিং দিচ্ছে না, আমার ভালো লাগছে না এরকম। ও তোমাকে আরেকটা রিডিং, আরেকটা দিল, আবার 1480, 1470, আবার 1480, আবার 1480 এরকম দিল। এটাও তুমি নিলে না। ও আরেকটা রিডিং দিল, এ দিচ্ছে 1450, 1450, 1450, 1450। আরো একটা ইনস্ট্রুমেন্ট দিল, ডি ইনস্ট্রুমেন্ট, এটা দিয়েও 4 বার মাপলে 1495, 1495, 1490, 1490। এবার তুমি আমাকে বলো যে তুমি এবার এই চারটের মধ্যে কোন ইনস্ট্রুমেন্টটা কিনে আনবে তোমার ল্যাবের জন্য বা তোমার কোনো ফ্যাক্টরির জন্য? বি নম্বরটা। ওকে, নেক্সট। এ ইনস্ট্রুমেন্টটা, কারণ স্যার এর অ্যাকুরেসি বেশি, তাই না? তারপরে তাহলে দেখো ভালো করে একটা জিনিস বোঝো তুমি, কি করে বোঝাই, তোমার কাছে এরকম একটা জিনিস আছে যে সব সময় সমান রিডিং দেয় না, কখনো 19 দেয়, কখনো 20 দেয়, কিন্তু আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে অল টাইম 15 রিডিং দেয়, লাইক দ্যাট। তো তুমি তো জানো ওর মধ্যে কতটা ফল্ট আছে, তোমার কাছে আইডিয়া আছে যে ওর ফল্ট কতটা হয়, সেটা ভালো, নাকি এমন একটা ইনস্ট্রুমেন্ট নিলে যার ফল্ট সম্বন্ধে আইডিয়া নেই, কখনো বেশি কখনো কম, কোনটা ভালো হবে? এক্স্যাক্টলি, তাহলে আমি এই ইনস্ট্রুমেন্টটা নেব। 1450, এর এরর বেশি আছে, আমি মেনে নিচ্ছি তোমাদের কথা, এর এরর বেশি, কিন্তু তুমি এটা জানো যে স্যার এর যখনই মাপুন না কেন আপনি, এর কিন্তু 1450ই দেবে, এর থেকে বেশি এর এরর হয় না। এই চারটে ইনস্ট্রুমেন্টের মধ্যে এই ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি সব থেকে খারাপ, কিন্তু এর কি ভালো, প্রিসিশন ভালো, রিপিটেড টাইম সেম আনসার প্রোভাইড করে। ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ প্রিসিশন? কোনো একটা মেশিন যখন রিপিটেড টাইম সেম আনসার প্রোভাইড করে, দ্যাট ইজ কল্ড আ প্রিসিশন। বলো কি বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, তুমি যদি এটা জানো, তোমার আগে থেকে যদি এর এরর জানা থাকে, তাহলে তোমার কি ল্যাবে ক্যালকুলেশনে কোনো সময় লাগবে না। দেখো তুমি ধরো ব্যাপারটা বোঝো, তুমি একটা ওয়ার্কশপে কাজ করছো, ওইখানে তোমার সারাদিনে হাজার হাজার জিনিস তোমাকে প্রোডাকশন করতে হচ্ছে, তাহলে যে জিনিসটা দিয়ে তুমি মাপছো, যে জিনিসটা ইউজ করছো ওগুলোকে মাপার জন্য, সেই জিনিসটার এরর যদি তোমার মাথায় সেট হয়ে যায়, তোমার তো ক্যালকুলেশনের টাইমটা বেঁচে যাবে, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি, তাহলে তুমি এমন একটা ইনস্ট্রুমেন্ট নেবে, স্যার এরর বেশি হোক, আমি তো জানি যে এর 10% এরর হয় বা 20% এরর হয়, তাহলে আমি ওটা ধরে ক্যালকুলেশন করে লিখে দেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি এমন একটা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি, কখনো 10%, কখনো 5%, কখনো 2%, কখনো 20%, তাহলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা যায় না। তো অলওয়েজ সবার আগে তোমাকে যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট নেবে বা দেখবে ইন ওয়ার্কশপ, ইন প্র্যাকটিক্যাল ফিল্ড বা তোমার ল্যাবে, তখন সবার আগে তোমাকে দেখতে হবে সেটা প্রিসাইজ কিনা, প্রিসিশন আছে কিনা। প্রিসিশনটাকেই ইনস্ট্রুমেন্ট ওয়াইজ যখন আমরা বলি তখন বলি প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা প্রিসাইজ কিনা, তাহলে সবার আগে দেখতে হবে প্রিসিশন, তারপর তুমি দেখবে যে তার অ্যাকুরেসি আছে কিনা। তাহলে নেক্সট, এবার দোকানদারকে বললে ভালো কিছু নেই এর থেকে, ও বলল একটু দাম বেশি লাগবে, আরেকটা মাল আছে দেখাচ্ছি দেখুন, সেটা নিয়ে আসলো। এবার তুমি কোনটা নেবে, সি না ই? কেন কেন কেন? accuracy-টাও বেশি, আবার ইয়েটাও বেশি, হ্যাঁ, তাহলে সবার আগে কাকে দেখতে হবে, প্রিসিশন।
এই দুটোরই প্রিসিশন ভালো, সেম ভ্যালু প্রোভাইড করে, বারবার রিপিটেড টাইম সেম এরর দেখায়, কোনো উল্টোপাল্টা ভুল কম বেশি দেখায় না। এবার তুমি চলে যাও অ্যাকুরেসিতে, যে কার অ্যাকুরেসি ভালো আমি তাকে নেব। তাহলে কি পুরো কনসেপ্ট ক্লিয়ার তো একদম? বলো। একদম স্যার। ওকে, চলো এবার ডেফিনেশন লিখে নাও। ইঞ্জিনিয়ারিং ভাই একটা আলাদাই মজার জিনিস, এগুলো মজা করে পড়তে হয় বুঝলে, ওইভাবে সেই হিস্ট্রি অনার্স থোড়ি না পড়ছো তোমরা। লেখো, ইট ইজ দ্য মেজারমেন্ট অফ it is the measurement of the reproducibility of the measurement given a fixed value, given a fixed value of a quantity. ওকে, বা এটুকু লিখলেই হবে। চলো নেক্সট আমরা আসছি হচ্ছে সেন্সিটিভিটি। নেক্সট হেডিং দাও সেন্সিটিভিটি। দেখো সেন্সিটিভিটি তোমরা ইলেকট্রনিক্সে একরকম ভাবে পড়বে, বা সার্কিট থিওরিতে আরেক রকম ভাবে পড়ায়। সেন্সিটিভিটি ইন মেজারমেন্ট কনসেপ্টটা একটু আলাদা। ঠিক আছে, তোমরা ইলেকট্রনিক্স না হয় ইলেকট্রিক্যাল হলে, মেশিন পড়লে মেশিনে কনসেপ্টটা একটু আলাদা। তো মেজারমেন্টে সেন্সিটিভিটি জিনিসটা কি বলতে চেয়েছে দেখো, সেন্সিটিভিটি হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু ইনস্ট্রুমেন্ট। লাইক ধরো এটা একটা স্কেল আছে, 0, তাহলে এরকম তো আমাদের স্কেলগুলো হয়ে থাকে। এবার এই প্রত্যেকটা ছোট ডিস্টেন্সটা কত, আমরা ধরলাম যে এটা সেন্টিমিটার স্কেল, মানে ছোট ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, সরি 1 মিলিমিটার, এই ছোট এক, 0 থেকে এই স্মল যে ডিস্টেন্সটা একদম পাশেরটা 1 মিলিমিটার, তাহলে এখানে যত দাগ আছে তত মিলিমিটারের এটা একটা স্কেল। এবার এই স্কেলটা 1 মিলিমিটারের নিচে কি কোনো ভ্যালু মাপতে পারবে? দেখো তো, বলো গো। এই স্কেলটা দিয়ে তুমি ন্যানোমিটার মাপতে পারবে? ন্যানোমিটার মাপা যাবে? মাপা যাবে না। তাহলে আরেকটা স্কেল নিলে, যা হোক একটা যন্ত্রাংশ, হোয়াট এভার, এটা কি মাপতে পারে? ন্যানোমিটার মাপতে পারে। তাহলে এই যে ন্যানোমিটার যে মাপতে পারছে, সে মোর সেন্সিটিভ এই স্কেলের তুলনায়। তার মানে ইন মেজারমেন্ট বলছে যে স্কেল যত ছোট ভ্যালুকে মেজার করতে পারে, সেই স্কেলটা তত বেশি সেন্সিটিভ স্কেল। তাহলে লেখো ডেফিনেশন। কি কথাটা বোঝা গেল আমার? Which type of instrument, which type of instrument measured more less value means this instrument is more sensitive, is more sensitive। তাহলে যে ধরনের ইনস্ট্রুমেন্ট মেজার করতে পারে মোর লেস ভ্যালু
অনেক ছোট ভ্যালুকে মেজার করতে পারে সেই ইনস্ট্রুমেন্টটা তত বেশি সেন্সিটিভ। Which type of instrument measure more less value means this instrument is more sensitive। তাহলে আমি ওটাই বোঝালাম তোমাদেরকে। চলো এবার আমরা আসছি নেক্সট ডেফিনেশন, রিজলিউশন কি জিনিস। রিজলিউশন, হ্যাঁ বলো। ওই যে ন্যানোমিটারের থেকেও যদি কোনো স্কেল মানে এর থেকে যদি কম কোনো রিডিং মানে দিতে পারে, কম রিডিং, হ্যাঁ সেটা তো আরো বেশি sensitive। একদম, যে যত ছোট ভ্যালু মাপতে পারবে সে তত বেশি সেন্সিটিভ, এটাই বলতে চেয়েছে। ওকে, এবার রিজলিউশন কি জিনিস ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় আসবে। রিজলিউশন জিনিসটা কি? ধরো এটা মোটর, তাহলে এই মোটরটা কততে ঘুরছিল আমাদের এতক্ষণ ধরে? 1500-তে ঘুরছে। তুমি কি করে বুঝলে? না তুমি টেকোমিটার দিয়ে মাপলে। তাহলে ভালো করে বোঝো, এখন ধরে নাও কোথাও লসেস নেই, আপাতত আমি ধরে নিচ্ছি মোটরেও লস নেই আর টেকোমিটারেও লস নেই, জাস্ট ধরে নিচ্ছি, এটা বাস্তবে পসিবল না। তাহলে মোটর 1500-তে আছে, এও দেখাচ্ছে 1500, ধরে নিলাম আমি কোনো লস নেই। এইবার আমি কি করলাম, এইখান থেকে এখান থেকে ভোল্টেজটাকে রেগুলেট করে, এখানে প্লাস মাইনাসে ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজটাকে রেগুলেট করে আমি কি করলাম, ধরো এরকম ভাবে একটা রেগুলেটর দেয়া আছে, 1 2 3 4 5 6 এরকম করে। এই রেগুলেটরের কাঁটাটাকে এইখান থেকে এই রকম জায়গায় সরালাম, এক ঘর, জাস্ট এক ঘর সরিয়েছি। তুমি জানো যে এক ঘর যদি এটাকে সরানো হয় তাহলে মোটরের স্পিড 1 RPM কমে যায়, মাত্র 1 RPM। 1500 এক ঘর ঘোরালে এটা হয় 1499 RPM। তাহলে ভাবো মিনিটে মোটরটা 1500 বার ঘুরছে, সেই জিনিসটা মেশিনটা মাপছে। তুমি এমন একটা কিছু করলে যার জন্য এটা 1499 RPM এ আসলো। এটা কি বিশাল চেঞ্জ না খুব স্মল চেঞ্জ? টেল মি। খুব স্মল চেঞ্জ। এবার এই খুব স্মল চেঞ্জটা এ আর ধরতে পারলো না, এ এখানে লাগানো আছে কিন্তু, বাট এ স্টিল নাও দেখাচ্ছে 1500 RPM। তার মানে কি, এই যে ইনস্ট্রুমেন্টটা, এই যে টেকোমিটারটা, এর রেজলিউশন কম, হাই রেজলিউশন ইনস্ট্রুমেন্ট না। যে ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট যত রেজুলেটিং হবে সে তত স্মল চেঞ্জেসকে ইজিলি ডিটেক্ট করতে পারবে। তাহলে হাই রেজুলেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে? যে ইনস্ট্রুমেন্ট স্মল চেঞ্জ হলে সেটাকে ইজিলি ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে হাই রেজুলেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ইনস্ট্রুমেন্ট কি সেটা পারলো? বলো। তার মানে স্মল চেঞ্জ কেউ ধরতেই পারলো না, তাহলে এই ইনস্ট্রুমেন্টটা কি? লো রেজুলেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে রেজুলেশন জিনিসটা কি বোঝা গেছে? ওকে, নাইস। চলো লেখো ডেফিনেশন লেখো। Resolution is the smallest change in a measured variable which an instrument will respond. Which an instrument will response. তাহলে it is the smallest change in measured variable which an instrument will response, মানে খুব অল্প চেঞ্জে যখন একটা কোনো ইনস্ট্রুমেন্ট রেসপন্স করে, দ্যাট ইজ কল্ড আ রিজলিউশন। এইবার আমরা আসবো টাইপ অফ ইনস্ট্রুমেন্টে, ইনস্ট্রুমেন্ট কত টাইপের। ওকে, চলো এখানে হেডিং দাও ইনস্ট্রুমেন্ট।
ইনস্ট্রুমেন্ট মূলত দুটো টাইপের। ফার্স্ট হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্ট। ডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ওকে, এই ইনডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্টকে আর কোনো ভাগে ভাগ করা যায় না, ডাইরেক্ট মেজারিং টাইপ ইনস্ট্রুমেন্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। ওকে, এই অ্যানালগ ইনস্ট্রুমেন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। কি 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 একটা হচ্ছে ডিফ্লেক্টিং টাইপ, আর একটা হচ্ছে নাল টাইপ। এই ডিফ্লেক্টিং টাইপকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। ওকে, ফার্স্ট হচ্ছে ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং তারপরে হচ্ছে রেকর্ডিং, আর তারপরে হচ্ছে ইন্টিগ্রেটিং। তাহলে কি ইন্ডিকেটিং, রেকর্ডিং, ইন্টিগ্রেটিং, এটা ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেটিং। ওকে, দেন এই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করছি। পিএমএমসি নাম শুনেছো? পিএমএমসি, এমআই, আর হচ্ছে হ্যাঁ ডায়নামো মিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। এই পিএমএমসির ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এমআই হচ্ছে মুভিং আয়রন, আর ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের শর্ট ফর্ম হচ্ছে ইএমএমসি। তার মানে এটা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল। ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল, ঠিক আছে? পুরোটা লিখে নাও, নেক্সট দিন এটা আমি এক্সপ্লেন করব। বলো, কোনো ডাউট আছে আপ টু নাও? একদম, পরের দিন আমরা ওয়ান বাই ওয়ান সম্পূর্ণ এখানে যেটা লিখলাম পুরোটা কোন ইনস্ট্রুমেন্টের কি এক্সাম্পল, কিভাবে কাজ করে সব বুঝবো একটা একটা করে, ঠিক আছে? তো এই হচ্ছে টুডেস লেকচার। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ক্লাস।